অফিসে এসে ঘুমাচ্ছ? রাতে গরমে ঘুম হয় না। মশার কামড় সহ্য হয় না। এই নাও বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি, এবার নিশ্চিন্তে ঘুমাও। বিভিন্ন মূল্যে বোনাফাইড মশারি পাওয়া যায়, অসাধারণ ডিজাইন, শক্ত ও মজবুত, এক মশারিতেই যুগ পা, জাজিম বা ম্যাট্রেস থেকে টান দিলে ছেড়ে না। বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি, মশারির রাজা, বোনাফাইড সেরা। এই দেখ স্মার্ট। এই নাও মিস রুবানা হেয়ার কালার ক্রিম। দেখ আমরা কি স্মার্ট। আর তোরা? দাদু ভাই এই নাও রুবানা। ছেলে মেয়ে সবার জন্য জীবন ধন্য। মিস রুবানা হেয়ার কালার ক্রিম, 3 পুরুষের রঙিন জীবন। জিনিসটার ব্যাপারে আসলে তুমি কিছু জানো না। তোমার কি ধারণা আমি সব জেনে চুপ করে বসে আছি? সেটা বলি নাই, সেটা বলার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু সোনার ঘন্টা যেটা হারাইছে, যেটা খুঁজে পাওয়া যেতেছে না, সেটা আমাদের পরিবারের একটা ঐতিহ্য। এটা আমাদের পরিবারের জন্য অনেক কিছু। এটা যদি না পাওয়া যায় তাহলে একের পর এক বিপদ আপদ দুর্ঘটনা ঘটতেই থাকবে, এবং শুধুমাত্র অর্থ দিয়ে এটার মূল্যবান বিচার করা যাবে না। তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। কিছুই বলতে চাই না। কি বলতে চাও? কিছুই বলার নাই। মারে যেন খুব ভালো করে, এতদিনে তো বুঝতেই পারছো। আমার ধারণা না, মার ধারণা, মার ধারণা এই যে সোনার ঘন্টা পাওয়া যাইতেছে না, হারাই গেছে, এটার পিছনে তোমার ভূমিকা আছে। আচ্ছা আমি কি তোমাদের পরিবারের বাইরের কেউ? তোমার মা প্রথম দিন থেকে আমাকে মেনে নিতে পারেন নাই, এই কারণে এসব কথা বলেন। তোমার শেষবারের মতো বলতেছি, আম্মা জানা নিয়ে বাজে কথা বলবা না। আচ্ছা শোনো, আমি তোমাকে যে কথা বলার জন্য বাসার বাড়ি নিয়ে এসেছি সে কথাটা এখন বলি। যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, বাহানা করবা না। আমার মনে হয় তোমার মা আমাকে মেরে ফেলতে চান। আবারও বাজে কথা বললা তুমি। তোমার আমি আবারও বলতেছি, আম্মা জানা নিয়ে বাজে কথা বলবো না, সহ্য করবো না আমি। আচ্ছা তোমার ভুলে যাওয়ার রোগটা কি তুমি ভুলে যাচ্ছ? তোমার কোনো কিছু মনে থাকে না, তোমার মেমোরি লস হয়, সব কিছু তোমার লিখে রাখতে হয়। আর এই লিখে রাখার কাজটা কে করে? আমি। লেখাগুলো তুমি পড়ে দেখো। তোমার মা চান না আমি তোমার লাইফে থাকি। আর সোনার ঘন্টা হারানোর ব্যাপারটা তো একটা চালু হতে পারে। অসম্ভব। এটা এটা কোনো চাল না, এটা অসম্ভব। আমার ওসমানকে প্রথম দিন থেকেই পছন্দ না, অথচ তোমার মা ওসমানকে দিয়ে আমাকে প্রতিদিন ফলো করায়। ওসমান মিয়া সম্পর্কে তুমি কতটুকু জানো? ওসমান মিয়া অন্য রকমের মানুষ। বাবা মারা যাবার পরে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের খুঁটিনাটি সব কিছু সে নিজ দায়িত্বে একা দেখে। তাকে নিয়ে কথা বলার আগে সাবধান। তার মানে কি তোমাদের পরিবারে আমার থেকে ওসমানের গুরুত্ব অনেক বেশি? খামাখা তর্ক করো না। তর্ক করার জন্য এই জায়গায় আসি নাই। খারাপ স্বপ্ন দেখছো? একটু। চিন্তার কিছু নাই, আমি আছি তোমার পাশে সব সময়। আমিও তোমার পাশে আছি। আমি জানি আমি ছাড়া তোমার পাশে কেউ নাই।
আমার তোমাকে নিয়েই ভয় হয়, অথচ এই কথাটা তুমি জানো না, বুঝো না, বুঝতেও চাও না। বুঝি, সব কিছু বুঝি আমি। রাত হয়েছে অনেক, ঘুমাও। আচ্ছা, আমার এক কাজিন আমাদের বাসায় বেড়াতে আসতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো? কোন কাজিন? অরণ্যক ভাইয়া, উনি অনেক দিন থেকে সুইডেনে থাকতেন। আসতে বলো। আপনি যেটা বললেন দাদা, আমি বুঝতে পারছি যে সোনার ঘন্টাটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটা আনুমানিক দাম কত হতে পারে? আমি যতটুকু জানতে পেরেছি এটা একটা অ্যান্টিক, মিনিমাম 20 কোটি টাকা দাম হবে। মানে এরকম দাম আপনি জানলেন কি করে? অনুমান, আমি পুরোটাই অনুমান করে বলছি। দেখুন, শুরুটা আমার জানা খুবই দরকার। মানে আপনার সঙ্গে আবির সাহেবের পরিচয়টা কিভাবে, তারপরে বিয়ে। আসলে ওর সাথে সম্পর্কটা আমার একটু কাকতালীয়, কখন কিভাবে ওর সাথে আমার পরিচয় হয়েছে আমার মনে নেই। তবে আমাদের পরিচয়ের 2 মাস পর আমরা সিদ্ধান্ত নিই আমরা বিয়ে করব। আপনি যেটুকু বললেন দাদা, আমি বুঝতে পারছি যে আবিরের একমাত্র মা ছাড়া আর কেউ নেই, এবং আবিরের সাথে আপনার বিয়েটা আবিরের মায়ের অমতেই হয়েছিল। বাট আপনার দিকে? আমার ছোটবেলায় বাবা মারা গেছে, আমি যখন এসএসসি দিই তার পরপরই আমার মা মারা যায়। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার এক দূরাত্মীয় মামার বাসায়। আমি একটা চাকরির খোঁজ করছিলাম, সে চাকরির খোঁজ করতে করতেই আমার আবিরের সাথে দেখা হয়। আর আমাদের বিয়েতে আমার বাড়ি বা আমার পরিবার কারো অমতের কোনো বিষয় ছিল না। তো এটা কতদিন আগের? 1 বছরের বেশি কিছু সময় হবে। বিয়েটা হইতেছে। তাই বলে আজকে? হ্যাঁ, আজকে মানে আজ, এক্ষুনি। আচ্ছা, তুমি একটু মাকে বুঝিয়ে বললে হতো না? মানে তুমি যদি এভাবে আমাকে হুট করে বিয়ে করে নিয়ে যাও তাহলে উনি আমার উপর খুব রাগ করবে। তুমি আমার আম্মা জান আমার সাথে বেশি জানো, বেশি বুঝো। আমার আম্মা জান বাইরে থেকে যতটা শক্ত, উনি ভিতর থেকে ততটাই নরম। বিয়ে শাদী করে ওনার কাছে যাবো, উনি কিছু মনে করবেন না, সব কিছু মাইনা নিবেন। তারপরেও বাড়তি কথা বলো না। আমার আম্মা জান আবার বন্ধুর মেয়ের সাথে আমার বিবাহ ঠিক করছে, এবং সেটা যত দ্রুত সম্ভব সে করায় ফেলবে। আজকের মধ্যে যদি আমি কোনো ঘটনা না ঘটাই তাহলে এই বিবাহ কোনোভাবে আটকানো যাবে না। তো মেয়েটা দেখতে কেমন? ফাজলামি বন্ধ করবা। বিবাহটা আজকেই করতে হবে, এখনই। একটা শাড়ির দোকানে যাব, তারপর কাজী অফিস। এবং সেদিন বিয়েটা হয়ে গেল। এরপর আমি আর আবির, মানে আমরা একসাথে গেলাম আবিরের বাসায়। আম্মা জান, সব সময় তো আপনি একটা কথা বলেন, আমার শান্তিতে আপনার শান্তি, আমার সুখে আপনার সুখ। তাহলে তো মতের অমিল হওয়ার কোনো কারণ নাই। বাইরে হয়ে আসো, সামনে আসো। মেয়েটার সাথে পরিচয় খুব বেশি দিনের না, ভালোবাসা ফেলাইছিলাম তারে, এবং সিদ্ধান্ত নিয়েছি আমার এই ভুলে যাওয়া জীবনটার জন্য ওর মতো মেয়েরই পাশে থাকা দরকার। সব কিছু যখন নিজেই ঠিক করছো, এখন আর এখানে আমার কাছে তারা এত কথা বলার প্রয়োজন আছে কি? প্রয়োজন আছে, দোয়া দরকার। ওর নাম মন, সালাম করো। মা, আমি জানি আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন আর এইসব নাটকের সংলাপ বইলা কোনো লাভ নাই। আমার ছেলে আমার কথার বিরুদ্ধে
কোনো দিন জীবনে কিচ্ছু করে নাই। আর আজ যে আমারই অমতে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিছে, আর সেইটা যে তোমার জন্য তা স্পষ্ট বুঝতে পারতেছি। দূর হও আমার চোখের সামনে থেকে। কি যে সমস্যা আমার কিছুই বুঝতে পারি না। মাথার মধ্যে যে স্মৃতিগুলো অনেক বেশি চাপ ফেলে সেগুলো মাথায় থাকে না, ভুলে যায়। কালকে রাতে কি হয়েছিল বলো তো? না, তেমন কিছু না। মিথ্যা বলতেছো কেন? আমি খুব ভালো করে জানি কালকে কি হয়েছে। পুরা মনে নাই, কিন্তু যতটুকু মনে করতে পারি আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করছিল। হয়তো মায়ের জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। আমার সব কিছু মনে থাকে না, বিশেষ করে যে স্মৃতিগুলো অনেক বেশি কষ্টের, অনেক বেশি চাপ ফেলে সেগুলো আমি কোনোভাবে মনে রাখতে পারি না। অফিস, আদালত, এত সব জায়গায় এত সব কাজ, এত দরকারি কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কিচ্ছু মাথায় রাখতে পারি না। সেজন্য বাসায় থাকি। বাসাটাই আমার প্রিয়, অন্য কোথাও যাই না। এই যে আমি ভুলে যাই, এই ভুলে যাওয়াটার একটা বাংলায় পরিশুদ্ধ নাম আছে, স্মৃতিভ্রষ্ট। সব কিছুই ভুলে যাই আমি, বিশেষ করে সেই স্মৃতিগুলা দেখলে অনেক বেশি দুঃখে, অনেক কষ্টের মাথায় চাপ ফেলে। আমি ঠিক করেছি এখন থেকে তোমার প্রয়োজনীয় সব কথাবার্তা আমি নোট করে রাখবো। তুমি তোমার প্রয়োজন মতো তোমার নোটগুলো দেখে সব মনে করে নেবে। বলতে পারো একরকম ম্যানেজার হয়ে কাজ করব। চারদিকে এত খারাপ, মন্দ মানুষ, মন্দ সময়, অনেক অনেক। এত সব মন্দ সময়ের মধ্যে আমি শুধু একজনকে পাইছি, যে কিনা আমার নিজের, যার উপর ভরসা করা যায়। বোঝাতে পারবো না, মানে অদ্ভুত ধরনের একটা বাংলো বাড়ি, যেখানে মা আর ওসমান সব কিছু নিয়ন্ত্রণ করে নিজেদের মতো করে। আমি আর আবি সেখানে খেলার পুতুল ছাড়া কিছুই না। আবিরের জন্য আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি ওকে কিছু বলতে পারি না। কিন্তু মূল সমস্যাটা হতে থাকলো কবে থেকে? আসলে ওর মা আমাকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আমার নামে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা আবিরকে বলতো, আর ওসমান নামের ওই লোকটা বিভিন্নভাবে আমাকে অপমান করার চেষ্টা করতো। আমি এসব কথা অনেকবার আবিরকে বলার চেষ্টা করেছি,
বলেছিও, কিন্তু আমার কথা শুনতে চায় না, বিশ্বাস করে না। ওভাবে আমি ওকে সব কিছু বানিয়ে বলছি। একদিন একটা ঘটনা ঘটে। আমি আপনাকে বললাম না যে ওই বাড়ির একটা ঐতিহ্যের প্রতীক ছিল সোনার ঘণ্টা। খুব ছোট আকার একটা সোনার ঘণ্টা, অনেক পুরনো দিনের। ওই পরিবারের এই সোনার ঘণ্টা হচ্ছে আভিজাত্য এবং সৌভাগ্যের প্রতীক। ঘণ্টাটা চুরি হয়েছে, আর তারা ভাবে আমি ঘণ্টাটা চুরি করেছি। সেটা কতদিন আগের কথা? প্রায় মাসখানেক হবে। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এসআই আরফান বলছিলাম। শুনুন, আমি মনে হয় আরেকটা কেস নিচ্ছি। যদি পুলিশের সাপোর্ট লাগে তাহলে আমাকে একটু কাইন্ডলি দেবেন। আমি আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি, ওকে? স্যার এইটা কোনো কথা বললেন স্যার? আপনার কি সাপোর্ট লাগবে আপনি আমার বললেন স্যার, আমি আপনাকে সব রকমের সাপোর্ট দিব স্যার। ঠিক আছে ঠিক আছে, সময় হলে সবই বলবো। এখন রাখছি, কেমন? যা বলছিলেন, মানে সোনার ঘন্টাটা হারিয়ে যাওয়ার পর সবাই ধরে নিল যেটা আপনি চুরি করেছেন এবং আপনাকে সন্দেহ করতে শুরু করলো। জি, শুধু তাই না, কিভাবে কিভাবে যেন আবিরও এই কথা বিশ্বাস করে। আমি চাই আপনি আমাদের বাড়িতে গিয়ে আসল চোরকে খুঁজে বের করবেন, আর বের করবেন এই চুরিতে কার স্বার্থ বেশি। আপনার কেসের মধ্যে একটা ভালো গল্প আছে, ইন্টারেস্টিং। আপনার কাজটা আমি করছি। তবে আমি চাই না আপনার প্রকৃত পরিচয় কেউ জানে। আমি বলবো যে আমার এক কাজিন সুইডেনে থাকে, সে দেশে আসছে 6-7 দিনের জন্য, আমার বাড়িতে 2-3 দিন থাকতে চায়। এই পরিচয় আপনি আমাদের বাড়িতে আসবেন। ওকে, ডান। তাহলে কাল আপনি আমাদের বাড়িতে আসছেন। শিওর। ঢাকা শহরটা তো বিল্ডিং আর বিল্ডিং, একদম থাকার উপযুক্ত নেই। কিন্তু আপনাদের এই হাউজিং এরিয়াটা খুব সুন্দর, সবুজ গাছপালা। সত্যি স্যার, ঠিক বলেছেন, অনেক সুন্দর। আপনি এই বাসাতে কতদিন? তা স্যার ধরতে পারেন প্রায় 4 বছর। আমার তো স্যার এমনি আর কোনো কাজ নেই, ওই প্রতিদিন পেপার পড়ে শোনানো। তার উপরে স্যার ম্যাডাম আবার চোখে দেখতে পারেন না, তাই প্রতিদিন টেলিভিশনের যে নিউজগুলো সেগুলো অনুবাদ করে তাকে শোনাতে হয়। অ্যাকচুয়ালি স্যার এটাই আমার কাজ স্যার, আমার আর কোনো কাজ নেই। এদিকটা দেখছি তো একেবারে পুরোপুরি জঙ্গলের মতো। স্যার শুধু জঙ্গল নয়, জীব জানোয়ারও কিন্তু আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইয়ের কোনো কষ্ট হয় নাই তো? না না, একদম কোনো কষ্ট হয়নি। আর মোবারক ছিল,
ও তো আমাকে রানিং কমেন্ট্রি দিয়ে দিতে এসছে জায়গাটা নিয়ে। খুব সুন্দর, ভেরি নাইস প্লেস, বিউটিফুল। ম্যাডাম, আপনারা বলছিলাম দায়িত্বটা আমারে দেন, আপনি আমার দায়িত্ব দিলেন না, দায়িত্ব দিলেন ওইটারে। স্যার আপনার অনেক সম্মানী মানুষ স্যার, আমরা ছোটোখাটো মানুষ স্যার, কিন্তু স্যার এভাবে বলবেন না স্যার, তাহলে অনেক কষ্ট পাইছি। ভাইয়া তুমি ভিতরে চলো তো, খেয়ে নেবে। না না, আমি আগে তোর হাজবেন্ডের সঙ্গে দেখা করব, কথা বলবো, আলাপ হবে, তারপর না খাওয়া দাওয়া। ঠিক আছে চলো। ব্যাংক থেকে একটা বড় লোনের অফার আসছে, তোমার ব্যাংকে যাইতে হবে। তুমি তো ব্যাংকেও যাবা না, আর যদি যাও 10 টাকা দিলে ম্যানেজার এখানে সারাদিন বসে থাকবে, ওইটাও তুমি চাও না। আমার উপরে ভরসা রাখো, আমি যখন বলবো তখন সাইন করবা, আর সাইন করতে যদি আর দেরি হয় তাহলে কাজটা তো হবে না। তুমি যদি বলো আমি তাহলে ম্যানেজারকে আসতে বলি। কথা কম বললে ভালো লাগে। ভাইয়া কেমন আছেন আপনি? আপনারা তো ঠিক চিনতে পারলাম না। ওই যে তোমাকে কাল রাতে বললাম না, আমার ভাই মানে আমার কাজিন সুইডেন থেকে আসছে, উনি। আচ্ছা, বলছিলাম নাকি? ভুলে গেছি। খুব স্বাভাবিক, আপনি ব্যস্ত মানুষ, বলাটা হয়তো ঠিক স্বাভাবিক। স্বাভাবিক না, ভুইলা যাওয়াটা আমার জন্য স্বাভাবিক না। রোগ আছে আমার, ভুইলা যাওয়া। আচ্ছা ঠিক আছে, কাগজপত্রগুলো আমার জিম্মায় থাকলো, তোমার মন মর্জি মতো সাইন করো, ঠিক আছে? যাও। ও যাইতে হবে? যাইতে বলছি তোমারে। যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ভাইয়ার জন্য খাবার ব্যবস্থা করি। তারপর বলুন, কেমন চলছে সব? কোনো কাজ না থাকি নিচে যান, এই সময়টা আমি একা থাকি। ও সরি। মন, আমি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলেছি, ওনার একটা রোগ আছে ভুলে যাওয়া, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সব কিছু বিষয় না, কিছু কিছু বিষয় ভুলে যাওয়া। আচ্ছা আমরা এখন এইসব বিষয়ে কথা না বলি। আর আপনার, আমাকে তো আপনি করে বলা যাবে না। সেটা ঠিক আছে, আমি আপনাদের এই বাড়ির সবার সঙ্গে মোটামুটি কথা বলেছি, কিন্তু যে ওসমান, ও কিন্তু আমার সঙ্গে একটা কথাও বলেনি। আমি আমার শাশুড়িকেও বলেছিলাম আপনার সাথে কথা বলতে, দেখা করতে, উনিও রাজি হননি। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান।
আমি কাল রাত 11টা, 11:30 হবে, ওই যে ওই বারান্দাতে ওখানে দাঁড়িয়েছিলাম। আমি স্পষ্ট দেখেছি, মানে অন্ধকার ছিল, তারপর দেখেছি যে ম্যানেজার সাহেব এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর এই গার্ড, এদিকে সবাই এদিকে। কই ছিল তুমি? স্যার এই মানে আমি মনে হয় এই সময় খেতে গেছিলাম স্যার। আমরা তো সবসময় স্যার আমি যেতেই থাকি স্যার। থামো তুমি। অফিসার, এই লোক আমাদের বাড়ির অনেক পুরনো লোক, কোনো ঝামেলা ছিল না ওনার ভিতরে। উনি কি এই বাড়িতেই থাকতেন? সব সময় না, তবে তার একটা রুম ছিল। ঠিক আছে, লাস্টে আমরা ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছি। তারপর এক্সকিউজ মি, আমার মানে যখন বিদেশে ছিলাম তখন আমি শখের গোয়েন্দা ছিলাম। মানে আমার ইন্টারেস্ট ছিল এই ধরনের কেস এবং মার্ডার মিস্ট্রির উপরে। তো যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি কেসটা একটু ইনভেস্টিগেট করতে চাই। সমস্যা? গোয়েন্দা কি বলবো না কিছুই বুঝতে পারতেছি না। ভালো লাগতেছে না কিছু, এত রক্ত, মারামারি, খুন নিতেই পারতেছি না। আপনি বাড়ির মেহমান, ঝামেলায় পড়েন চাই না। এই সোনার ঘন্টাটা হারায় যাওয়ার পর থেকেই এই বাড়িতে সব বিপদ আপদ ঝামেলা শুরু হয়েছে। আমাদের দুইটা অফিস বন্ধ হয়ে গেছে। চিটং পোর্টে জাহাজ আছে আমাদের, ওখানে নাকি অবৈধ সম্পদ পাওয়া গেছে। এই সম্পদগুলোর কোনোগুলাই আমাদের না। তারপর তো থানা, পুলিশ, কোর্ট কাছারি সব শুরু হয়ে গেছে। কিন্তু এসব ব্যাপারে মন তো আমাকে কিচ্ছু বলেনি। খুব ভালো একটা মেয়ে মন, সে চায় না কোনোভাবেই বাড়ির খবর বাইরে যায়। আমি যদি ব্যাপারটা সুরাহা করতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন? না মানে মন যেহেতু আমার বোন, সেই জন্যই বলছি। চাইলে করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না। ম্যানেজার তারে কি খুন করবে, কেন খুন করবে, বুঝতে পারতেছি না কিছু। আমি এসব বিষয়ে আপনাদের বাড়ির সবাইকে প্রশ্ন করতে চাই। আপনি অনুমতি দিলেই সেটা করতে পারেন। অনুমতির কিছু নাই, আপনি চাইলে চেষ্টা করতে পারেন, তদন্ত করেন, আর পুলিশ তো আছে। কিন্তু একটা কথা বলতে চাই, যদি পারেন সোনার ঘন্টাটা উদ্ধার করেন। ওটা খুব দরকার, ওটা উদ্ধার হওয়া আমাদের জন্য খুব বেশি জরুরি। আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনার কোনো খবর নাই। তাল গাছটারে তো আমার ভালো ঠেকতেছে না। এবারটা কাল সকালে বাড়িতে আসলো, রাতের বেলা একটা খুন হয়ে গেল। কি বলতে চাইতেছেন? এ খুন করছে? এটা আমি কইতে চাই না, সন্দেহ করা তো পাপের কিছু না। যান, আপনার কাজে যান। আমি তো যাইতেছি, আমার থাকা আর না থাকার কোনো পার্থক্য নাই। আপনারা যাইতে বলছি। কথা বলে ঘুরে যাবে, এত কিছু ঘটনা ঘটেছে, কথা বলে ঘুরে যাবে খালি। আমার তো মনে হয় ওই লোকটাই আসল শয়তানের মূল। সে আসতে না আসতেই রাতের বেলা ম্যানেজার খুন হয়ে গেল।
আমার আর একটা ধারণা হইতেছে ওই লোকটারে আপনার আদরের বৌমা আমদানি করছে। আমি আর কি বলবো, সারা জীবন আমি একটা ছাগল পুষেছি, আর এখন সে বউয়ের ভেড়া হয়েছে। বউ যা বলে তাই তো তাকে করতে হবে। আপনি যদি বলেন আমি ওই লোকটারে ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করে দিই। সব সময় এক ওষুধে কাজ হয় না, মাঝে মধ্যে ওষুধ বদলাতেও হয়। ওসমান, তোর বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধিটা বাড়ে। মাথায় ঢুকতেছে না, একদম কোনোভাবে মাথায় ভিতরে আসতেছে না। ম্যানেজার সাহেব সে খুবই শান্তশিষ্ট, একদম নির্বেজাল একটা মানুষ। তারে কে খুন করবে সেটা তো কোনোভাবে আমার মাথায় ঢুকতেছে না। আমি কিছু বুঝতে পারছি না। ওসমান ভাই সব তুমি সারাক্ষণ ওসমান ভাইয়ের টানো কিসের জন্য? ওসমান ভাইয়ের কেন টানো? লোকটার অনেক দোষ থাকতে পারে, কিন্তু আমাদের পরিবারের ক্ষতি হয় এরকম কোনো কাজ সে কোনদিন করবে না, তার মাথায় কোনদিন আসবে না। হ্যাঁ, ওসমান ভাই সব। আমি তো তোমাদের পরিবারে কেউ না। বাড়তি কথা বলবো না বলে দিচ্ছি তোমারে। আমি কিছু বললে বাড়তি হয়ে যায়। আজকে বাড়তি মন মেজাজ অনেক খারাপ আছে। আজকে তোমার সাথে নতুন করে মনে ঝগড়া করতে চাই না, একদম চুপ করে থাকো। তাহলে সে বাড়িতে আসে না কেন? সেটা আমি জানি, খুব ভালো করে জানি। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। যেটা বলার তাড়াতাড়ি বলে ফেলাও। স্যার স্যার, আম্মা মনে হয় আর নাই স্যার, আম্মা মনে হয় আর নাই। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা কান্দবে না কেউ। আম্মা জান, বাবা, আম্মা কোথায় আছেন আপনি? আপনার খুব দরকার, বিপদ হয়েছে একটা, এটা আপনি পারবেন সমাধান করতে। জলদি চলে আসেন।
এখন এখন তুমি কি বলবা? আমি কিছু বুঝতে পারছি না। ওসমানরে সন্দেহ করছিল, সে নিজেই খুন হয়েছে। খুনি বাইরের কেউ, সোনার ঘন্টা চুরি করছে, এক এক করে এই বাড়ির প্রত্যেকটা মানুষ এসে খুন করবে। আর তারপর আমি ভাইয়াকে কল করেছিলাম, উনি কাল সকালে আসতে চেয়েছেন। কেউ আসা কিংবা যাওয়াতে এখন আর কিছু যাবে আসবে না। আমার মা নাই, আমার মা আমার জন্য কি জিনিস সেটা তুমি এখনো বুঝতে পারো নাই। আমি আসলে অনেক সরি, তুমি অনেক ভালো একটা মানুষ। আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি, এটাই আমার ব্যর্থতা। তোমার সরি বলার কিছু নাই, তোমার তো কোনো দোষ নেই, সব আমার নিয়তি। কেউ পারে না স্যার, সব একদম নড়বে না। আবির, মন, প্লিজ বসুন, প্লিজ। আবিও বসুন। আমি প্রথমে একটা কথা বলে নিই, আমি মনের কাজিন ব্রাদার না। আমার নাম অরণ্য মাহমুদ, আমি একজন প্রফেশনাল গোয়েন্দা, এটা আমার পেশা, এবং আমি খুনের কিনারা করতে পুলিশ এবং র্যাবকে সহযোগিতা করে থাকি। তাহলে তো এটা জানতে হবে যে আপনাকে এই বাড়িতে আনছিল কে? আমি নিয়ে এসেছিলাম। আমি কি জানতে পারি আমাকে জানানো হয় নাই কেন? আমি চেয়েছি আমার পরিবারের শান্তি ফিরিয়ে আনতে। তোমাকে বললে অবশ্যই ভালো হতো, কিন্তু আমার মনে হয়েছে আমি কাউকে বলবো না, তাই বলিনি। পুরো ব্যাপারটা আমি খুলেই বলছি। 4-4টা খুন হয়েছে এই বাড়িতে, 4-4টা পরিকল্পিত খুন, ঠান্ডা মাথায় খুন। সোনার ঘন্টা সবসময় থাকতো আবিরের মায়ের কাছে, কিন্তু সোনার ঘন্টাটা নিজের কাছে রাখতে আবিরের মা খুব নিরাপদ বোধ করতেন না, ঠিক না আবির? জি। সেই জন্যে ঘন্টাটা উনি আপনাকে দিয়ে দেন। কিন্তু আপনার একটি রোগ রয়েছে, সেটি হচ্ছে ভুলে যাওয়া, এবং সেটা জানে মন। আপনি ভুলে যান বলে ঘন্টাটা কোথায় রেখেছেন মন সেটা তার নিজের ডায়েরিতে নোট করে রাখে, am I right? কিন্তু খুনি খুব চতুর, সে গোপনে সেই ডায়েরিটা খুঁজে বের করে এবং সেটি চুরি করে জেনে নেয় ঘন্টাটা কোথায় আছে। এই কাণ্ডে সে আরেকজন সহযোগীকে সাথে নেয় তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। এদেশে গোপন সলা পরামর্শ শুনে ফেলে এ বাড়ির ম্যানেজার।
এবং খুনি এত চতুর, সে ম্যানেজারকে সুকৌশলে বাড়ির বাইরে নিয়ে গিয়ে খুন করে ফেলে। বুঝতে পারছি অনেক কিছু কেমন জানো, কিন্তু জানতে পারি খুনটা কে করছে, খুনিটা কে? বলছি সব বলছি। পরদিন দুই পার্টনারের মধ্যে খুব সম্ভবত ভাগ বাটোয়ারা নিয়ে একটা বাগ বিতণ্ডা শুরু হয়, ঝগড়া শুরু হয়ে যায়। এবং খুনির আরেক পার্টনার ছিল এই বাড়ির বাবুর্চি, আলু বাবুর্চি। এবং খুনি আলু বাবুর্চিকে খুন করে ফেলে। আলু বাবুর্চি খুন হওয়ার পর বিষয়টা খুব ঘোলাটে হয়ে যায়। সবাই মনে করে নেয় যে খুন করেছে ওসমান। ইতিমধ্যে খুনি ওই ঘণ্টাটা নিয়ে ঢাকায় চলে যায় এক্সপার্টের কাছে। সেখানে গিয়ে সে জানতে পারে এই ঘণ্টাটা হচ্ছে নকল, অর্থাৎ প্রকৃত ঘণ্টা নয়। ব্যাপারটা জানবার পর তার মাথাটা খারাপ হয়ে যায়। সে মনে করে সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। সে আসল ঘণ্টার খোঁজে আবিরের মায়ের ঘরে যায়, কিন্তু আবিরের মা জেনে ফেলেন এবং খুনি আত্মরক্ষার্থে তখন আবিরের মাকে গলা টিপে হত্যা করে। আপনি এত কিছু বলতেছেন, আসল কথাটা কেন বলতেছেন না? খুনিটা কে সেটা না শুনতে চাইতেছি আমি। বলছি একটু ধৈর্য ধরুন। আচ্ছা মোহন, আপনি আমাকে বলুন তো, আপনি তো আসল ঘন্টাটা অন্য জায়গায় রেখে একটা নকল ঘন্টা, মানে একদম রেপ্লিকেট একই রকম ঘন্টা আপনি রেখেছিলেন, যাতে সেটা চুরি হয়ে গেলেও আসল ঘন্টা ঠিকঠাক থেকে যায়। আমি ঠিক বলছি? তুমি এরকম একটা কাম করতে পারছো? আমি তো চিন্তাও করতে পারি না যে তুমি। আমি যা করেছি আমাদের পরিবারের ঐতিহ্য এবং সম্মান রক্ষার জন্য করেছি। গভীর রাতে এই বাড়িতে আসে ওসমান। সে আবিরের মায়ের ঘরে যায় এবং দেখতে পায় আবিরের মা মৃত। ওসমান আবিরের মাকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। তার মনে হয় যে এই খুনটা করেছে, আবিরের মাকে খুনটা করেছে আর কেউ নয়, মন। কেননা মন কেউ সহ্যই করতে পারত না, মেনে নিতে পারেন একদম না। খুনি ব্যাপারটা বুঝে ফেলে এবং সে ওসমানকে নিজের দলে ভেড়াতে চেষ্টা করে এবং বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করে যেন মনকে খুন করে ওসমান। কিন্তু দাবার ছকটা আবার পাল্টে যায় এবং খুনি কোনো ঝুঁকি না নিয়ে ওসমানকে খুন করে ফেলে। মন, আপনার সবচেয়ে দুর্বলতা কোথায় জানেন? আপনি খুনিকে খুব বেশি বিশ্বাস করতেন, ভীষণভাবে বিশ্বাস করতেন, সব কাজ করিয়ে নিতেন। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, খবরদার, একদম গুলি করে শেষ করে ফেলবো। খবরদার। তুমি আমি কিচ্ছু করিনি, আমি কোনো খুন করিনি, আমাকে মাফ করে দিন, আমি কিচ্ছু করিনি, আমাকে ক্ষমা করে দিন। আমি জীবনে চিন্তাও করতে পারিনি যে মোবারক খুন করতে পারে। এত সব কিছু হয়ে করছে। আপনার সাহেব। জি স্যার। আপনার আসামিকে নিয়ে যান। আমি কোনো খুন করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। থ্যাংক ইউ স্যার। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।
গোয়েন্দা অরণ্য সাহেব আমার অনেক বড় একটা উপকার করে দিয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে উনি সুইডেনের এক ডাক্তারের ঠিকানা দিয়ে গেছে, যার কাছে ট্রিটমেন্ট করালে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তার মানে কি দাঁড়াইতেছে? আমরা সুইডেন যাইতেছি আগামী মাসে। আমি চাই তুমি একদম সুস্থ হয়ে ওঠো, ঠিক আগের মতো। ভালোবাসি তোমার, অনেক বেশি ভালোবাসি। একটু এই ঘন্টাটা মার কাছে ছিল এতদিন, আজ থেকে এটার দায়িত্ব তোমার, শুধু।